লিগালি থিওরিটিক্যালি তখনই লেজিটিমেট হবে যখন মানুষ তার জনগণ তার সোভারেন পাওয়ারটা প্রয়োগ করবে ভোটের মাধ্যমে। আমি আজকে শুনতে এসেছিলাম, কিন্তু যদি আপনারা আমাকে শুনতে চান বোধহয় একটু ধৈর্য লাগবে, কারণ অনেকগুলো প্রশ্ন উত্থাপিত হয়েছে। অনেকে আমাকে উদ্দেশ্য করেও কিছু জবাব দেওয়ার জন্য ইতিমধ্যে বলেছে। তা আমি বটম আপ করে যদি না বলি তাহলে আমার মনে থাকবে না। শেষের দিকে যেগুলো এসছে ওগুলো দিয়ে আমি শুরু করতে চাই। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই যে আমাকে আপনারা উপযুক্ত মনে করেছেন আজকে এগুলো কথা বলার জন্য। আর জনাব হাসনাত কাইয়ুম যেটা বলেছেন যে নেক্সট পার্লামেন্টে যে অ্যামেন্ডমেন্টগুলো এখানে আমরা প্রপোজ করছি সেগুলো অ্যামেন্ডমেন্ট করার এখতিয়ার আছে কিনা। তা আপনি আইনজীবী মানুষ, আপনি বলেন যে আর কোনো ফোরাম বাংলাদেশে আছে কিনা যদি পার্লামেন্ট সেটা অ্যামেন্ডমেন্ট না করতে পারে। সেকেন্ড, হ্যাঁ, আমার ভাই আক্তার বলছে গণপরিষদ গঠিত হয় একটা নতুন সংবিধান প্রণয়নের জন্য, অথবা সংবিধানের মেজর চেঞ্জ করার ক্ষেত্রে ক্যারেক্টার অফ দি কনস্টিটিউশন অ্যান্ড নেচার অফ দি কনস্টিটিউশন অ্যান্ড বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। জেন্টলম্যান, আমি বলবো তিনটা জিনিস, এগুলো যখন পরিবর্তন করতে হয় তখন গণপরিষদ গঠন করা হয়। এবং সেটার ইনস্ট্যান্স কোথাও কোথাও আছে যে যেমন শ্রীলঙ্কায় পার্লামেন্ট ইলেকশনের পরে তারা 2 বছরের জন্য একটা ইনস্ট্যান্স আছে গণপরিষদ রূপে কাজ করেছে অ্যাজ ওয়েল অ্যাজ পার্লামেন্ট, এবং সেই গণপরিষদের তারা কনস্টিটিউশন সেভাবে গৃহীত হয়েছিল। দিস ইজ অল অ্যাবাউট দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সেকেন্ডলি, আপনারা আমার ভাই সিনিয়র অ্যাডভোকেট শিশির মুনির এর বক্তব্য শুনেছেন একটা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার করা যায় কিনা। এটা ইংরেজিতে ভালো ড্রাফট, এখানে জামাত ইসলামের পক্ষ থেকে লিখিত ড্রাফট আকারে 29 নম্বরে আপনাদের যে পত্র দিয়েছেন তার মধ্যে আমরা দেখছি সেই বিষয়ে কথা বলছেন। আই ফিল প্রাউড অফ হিম যে ল ডিপার্টমেন্ট একজন খুব সুপার আইনজীবীর জন্ম দিয়েছে। তো কিছু বিষয় বললে আমি আশা করি আপনারা কিছু মনে করবেন না। এখানে জুডিশিয়ারির ক্ষেত্রে অ্যাডভোকেট শিশির মুনির বলেছেন যে হাইকোর্টের ডিসেন্ট্রালাইজেশনের বিষয়ে পার্লামেন্টকে সেটা করতে পারে। হ্যাঁ, পার্লামেন্ট সেটা করতে পারে, তবে সেই ইন্টারপ্রিটেশনটা সুপ্রিম কোর্টের দেয়ার এখতিয়ার যে এটা আল্ট্রা বায়াস টু দি কনস্টিটিউশন অর নট। সেটা 8th অ্যামেন্ডমেন্টে দিয়েছে যে বাংলাদেশে ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য হাইকোর্ট এটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে। কিন্তু আপনারা এখানে যেভাবে ঐকমত্য হয়েছেন, সেদিন আমি নোট অফ ডিসেন্ট আকারে দিয়েছিলাম এবং 2বার পার্সু করেছিলাম যে আপনারা এটা যখন প্রফেসর আলী রিয়াজ সাহেব প্রেসকে বলবেন, প্রথম দিন বলেন না, সেকেন্ড দিন আমাদের পার্সুয়েশনের কারণে বলেছে যে এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে আলোচনা করতে হবে যে সুপ্রিম কোর্ট কি বলে, আদারওয়াইজ এটা ইমপ্লিমেন্ট করা যাবে না। আমরা হয়তো পার্লামেন্টে সেই আইনটা পাস করতে পারবো, কিন্তু পরের দিন সেটা চ্যালেঞ্জ হলে সেটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে যেতে পারে। এখানে আমি মনোযোগ আকর্ষণ করবো আপনাদের সকলের, যে আপনারা এখানে বলেছেন যে বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন চেঞ্জ করার কোনো এখতিয়ার পার্লামেন্টের নাই। বেসিক স্ট্রাকচার চেঞ্জ করার এখতিয়ার পার্লামেন্টের আছে। সেই ক্ষেত্রে কিভাবে সেটা লেজিটিমেট করা হবে সেই ক্ষেত্রে আর্টিকেলগুলো বলা আছে যে প্রিয়াম্বল আর্টিকেল 8, 48, 56 অ্যান্ড আর্টিকেল 142 ইটসেলফ, যেটা অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর বলা আছে। এখন আমরা প্রপোজ করেছি আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ, মানে চ্যাপ্টার 2 ক 2 ক পরিচ্ছেদ হিসেবে পরিচিত, এগুলোকে যেন ইনক্লুড করা হয়, যাতে এইগুলো চেঞ্জের ক্ষেত্রে পার্লামেন্টের পাশের পরেও বিফোর দি সিগনেচার অফ দি প্রেসিডেন্ট এটা গণভোটে যেতে হবে। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে। বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে আরও কিছু বিষয় বলা আছে, যেমন আপনি ডেমোক্রেসিকে বাদ দিতে পারবেন না। এটা বেসিক স্ট্রাকচার প্লাস ক্যারেক্টার অফ দি কনস্টিটিউশন, কারণ আমরা রাজতন্ত্রে ফিরতে পারবো না। এটা হচ্ছে ক্যারেক্টার অফ দি কনস্টিটিউশন, নেচার অফ দি কনস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ বেসিক স্ট্রাকচার। ইট ইজ মোর দেন বেসিক স্ট্রাকচার। এখানে আমরা যেতে পারবো না, সেই এখতিয়ার পার্লামেন্টেরও নাই। এখন জুডিশিয়ারির ক্ষেত্রে বলেছে প্রফেসর বোরহানুদ্দিন যে জুডিশিয়ারি কনস্টিটিউশনের ইন্টারপ্রিট করার পরে, আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করার পরে সেটা লেজিসলেচার যতক্ষণ অ্যাকসেপ্ট না করছে সেটা
লেজিসলেশনের এখতিয়ার থাকছে কনস্টিটিউশনে। এই তো ইন্ডিয়ান কনস্টিটিউশন রেফারেন্স দিয়েছেন। এখানে দুইটা বিষয় আছে, আপনারা আর্টিকেল 7 ক এবং খ এর ক্ষেত্রে এখানে বলেছেন এটা আলট্রা ভায়োলেন্স টু দি কনস্টিটিউশন আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার্ড হয়েছে, বাট এটা এখন কনস্টিটিউশনে আছে। যখন নেক্সট পার্লামেন্টে এটা ডিলিট না করবে ততক্ষণ পর্যন্ত এটা কনস্টিটিউশনে থাকবে। এখানে আমি একটু প্রফেসর রানার সাথে ডিফার করছি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেই প্রভিশনগুলো এবং তাদের যে প্র্যাকটিস সেটা আমরা প্র্যাকটিস করতে হবে এমন কোনো কথা নাই। কারণ এই ক্ষেত্রে এই যেমন আমরা মনে করি যে ডক্ট্রিন অফ এক্লিপস যেটা হয়েছে 15th অ্যামেন্ডমেন্ট কেসে হাইকোর্ট যেটা জাজমেন্ট দিয়েছে যে 15th অ্যামেন্ডমেন্টের সেই দফাগুলো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হলো, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের লেজিটিমেসি আসলো এবং সেটা রিইনস্টেট হলো। রিইনস্টেট তখন হবে যেহেতু 13th অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ হয়ে আছে, এখনো রিভিউতে শুনানি চলছে, সেটা হবে ডক্ট্রিন অফ এক্লিপস অনুসারে পার্লামেন্টের আইন পাস না করা সত্ত্বেও সেটা রিইনস্টেট হবে কেয়ারটেকার গভর্নমেন্ট। কিন্তু তারপরেও এখানে আমার চাইতে বিদ্যান আইনজীবীরা আছেন, তারপরেও বলছি পার্লামেন্টে সেটা আবার অ্যাকসেপ্ট করতে হবে। যেহেতু বিল পাসের মধ্য দিয়ে সেটা আসবে, একবার রিইনস্টেট হলো, যেহেতু এটা পার্লামেন্টে আগে ছিল, যেহেতু একবার বিলুপ্ত হলো, সেটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হলো, সেই জন্য আবার লেজিসলেচারের ক্ষমতা আছে এবং সেটা করতে হবে, পার্লামেন্টে সেটা আবার অ্যাকসেপ্ট করতে হবে আর বিলের মধ্য দিয়ে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে। তবে আমরা যদি এখন মনে করি যে 15th অ্যামেন্ডমেন্ট সেটা যেহেতু আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে গেছে সুতরাং রিইনস্টেট হলো কিনা, এখনো হয়নি, যেহেতু 13th অ্যামেন্ডমেন্টটা এখনো চ্যালেঞ্জড হয়ে আছে, সেটা যদি জনগণের পক্ষে আসে রিইনস্টেট আমরা ধরতে পারবো ডক্ট্রিন অফ এক্লিপস অনুসারে। ইভেন দেন লেজিসলেচারের ক্ষমতা হচ্ছে, লেজিসলেচারকে জুডিশিয়ারি কখনো ডিক্টেট করতে পারে না, সেটা লেজিসলেচারের ক্ষমতা, সেটা আবার লেজিসলেশনটা আনতে হবে, তারপরে সেটা সেন্ট পারসন হবে। অলদো আমরা জুডিশিয়ারির ক্ষেত্রে যদি বলি যে এটা রিইনস্টেট হলো কিনা, বলা যাবে রিইনস্টেট হয়েছে, বাট পারফেক্ট তখন হবে যখন নেক্সট লেজিসলেশনটা করা হবে ইন দ্য লেজিসলেচার। এটাই হচ্ছে লেজিসলেচারের ক্ষমতা, কারণ জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেচার তার কনস্টিটিউশনাল বাউন্ডারির মধ্যেই থাকতে হবে। জুডিশিয়ারি কখনো ডিকটেট করতে পারবে না যে এই আইনটা আপনারা করতে বাধ্য করবেন, সাজেস্ট করতে পারবে যে এটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে, সুতরাং পরবর্তীতে লেজিসলেচারে গিয়ে সেটা আবার অ্যাকসেপ্ট করতে হবে। এখন কথা উঠলো, আমি অত একাডেমিক ডিসকাশনে যেতে চাই না, যে আমরা এখানে এগ্রিড হলাম, অনেকে প্রশ্ন করেছেন তার মানে কি সেটা পাস হয়ে গেছে? এখানে আমরা অ্যামেন্ডমেন্টগুলো এগ্রিড হলাম, যেগুলো কনস্টিটিউশন আমরা অ্যাডপ্ট করতে চাই, সেটা এগ্রিমেন্ট, পলিটিক্যাল এগ্রিমেন্ট, কনসেনসাস, ন্যাশনাল কনসেনসাস, ব্রডার কনসেনসাস। যদিও এখানে আমরা সবাই পুরা জাতিকে রিপ্রেজেন্ট করি, এটা বললে অশুদ্ধ হবে, কারণ বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টি মিলেও সমগ্র জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, এটা থিওরিটিক্যালি ঠিক নয়। কারণ সমগ্র জনগোষ্ঠী যখন কনসেন্ট দিবে পার্লামেন্টারি ইলেকশনের মধ্য দিয়ে, তখন সেটা তাদের কনসেন্ট হবে। আমরা কোনো পলিটিক্যাল পার্টি 1%, 2%, 40% লোককে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু সেটা অফিসিয়ালি, লিগেলি, থিওরিটিক্যালি তখনই লেজিটিমেট হবে যখন মানুষ তার, জনগণ তার সোভারেন পাওয়ারটা প্রয়োগ করবে ভোটের মাধ্যমে। এটাই হচ্ছে সুপ্রিমেসি অফ দি পিপল।